ওম শান্তি। আজকের এই বিশেষ ডিপ ডাইভে উপস্থিত সকল রুহানি ভাই ও বোনেদের জানাই আন্তরিক স্বাগত। হ্যাঁ, সবাইকে ওম শান্তি। আজকের আলোচনাটা সত্যি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। একদম। আজকের এই গভীর আলোচনার মূল ভিত্তি হল ১৩ই মে ২০২৬-এর মুরলি। আমরা মূলত বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা আমাদের প্রকৃত স্বরূপ ফিরে পেতে পারি, মানে আত্ম-উপলব্ধি আর সৃষ্টির আদি মধ্য অন্তের জ্ঞানকে কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করা যায়। রাইট। আর এই সোর্স মেটেরিয়ালটা সবচেয়ে বড় দিক হলো, এটা কোনো সাধারণ তাত্ত্বিক কথা বলছে না। মানে আমরা যে পৌরাণিক প্রতীকগুলো ছোটবেলা থেকে দেখে আসছি, সেগুলোকে একদম আধুনিক আর মনস্তাত্ত্বিক জায়গা থেকে ব্যাখ্যা করছে। ঠিক বলেছেন। তো আলোচনাটা শুরু করার আগে একবার ভাবুন তো, ধরুন আপনি একটা থিয়েটারে বসে একটা খুব সিরিয়াস নাটক দেখছেন। হুম। স্টেজের উপর মূল চরিত্র একের পর এক বিপদে পড়ছে, তার সবকিছু শেষ হয়ে যাচ্ছে, আর সেটা দেখে আপনি দর্শক আসনে বসে অঝরে কাঁদছেন। একদম, আমরা প্রায় সিনেমার সাথে এরকম রিলেট করে ফেলি। হ্যাঁ, কিন্তু হঠাৎ যদি আপনার উপলব্ধি হয় যে ওম ওই স্টেজের উপর যাকে দেখছেন সে অন্য কেউ নয়, বরং আপনি নিজেই। ও আচ্ছা, মানে আমি নিজেই অভিনয় করছি আর নিজেই কাঁদছি। ঠিক তাই। আর ওই নাটকের কোনো ট্র্যাজেডি বাস্তব নয়। আজকের সোর্স মেটেরিয়ালটা ঠিক এটাই দাবি করে। আমাদের দৈনন্দিন জীবনের স্ট্রেস, চাকরির চিন্তা, মানে সবকিছুই ঠিক ওই নাটকের স্ক্রিপ্টের মতো। আর আমরা সেই স্ক্রিপ্টটাকে এতটাই বাস্তব বলে ধরে নিয়েছি যে আমরা আমাদের আসল পরিচয়টাই বেমালুম ভুলে গেছি। একদম। আর এই আত্মপরিচয় ফিরে পাওয়ার শুরুটাই হচ্ছে একটা খুব পরিচিত শব্দ দিয়ে। শব্দটা হলো ওম শান্তি। হ্যাঁ, শব্দটা আমরা কথায় কথায় বলি বটে। তাই না? বিশেষ করে আধ্যাত্মিক পরিমণ্ডলে। কিন্তু সোর্স মেটেরিয়াল বলছে এটি শুধুমাত্র প্রাত্যহিক গুড মর্নিং বা নমস্তের মতো কোনো সাধারণ অভিবাদন নয়। একদমই নয়। এর একটা গভীর মেকানিজম আছে। এটি হলো আত্মার একদম নিজস্ব আত্মপরিচয়। এর অর্থ হলো আমার প্রকৃত স্বরূপ হলো শান্ত, আর আমার অরিজিনাল নিবাস হলো শান্তিধাম। মানে পরমধাম। আর মজার ব্যাপারটা হলো, আমরা শুধু যে এই আদি শান্তিটাকে ভুলে যাই তা নয়, বরং আমরা একটা সম্পূর্ণ ভুল পরিচয়কে আঁকড়ে ধরে সারা জীবন বেঁচে থাকি। হ্যাঁ, সারা জীবন লড়াই করি সেটাকে বাঁচানোর জন্য। ঠিক। সোর্সে এই অবস্থাটাকে বলা হয়েছে দেহাভিমান বা বডি কনসিয়াসনেস। মানে ধরুন, দৈনন্দিন জীবনে আমরা যে ভূমিকাগুলো পালন করছি। যেমন কেউ হয়তো কোনো কোম্পানির সিইও, কেউ হয়তো বাবা বা মা। রাইট। বা কারো হয়তো বিশাল ব্যাংক ব্যালেন্স আছে। তো আমরা করি কি, এই বাহ্যিক লেবেলগুলোকেই আমাদের কোর আইডেন্টিটি বলে বিশ্বাস করতে শুরু করি। আর যখনই আমরা এই টেম্পোরারি লেবেলগুলোর সাথে নিজেদের চিরস্থায়ী সত্তাকে মিলিয়ে ফেলি, তখনই আমাদের অরিজিনাল যে শান্ত স্বরূপ সেটা ওভাররাইড হয়ে যায়। বা চাপা পড়ে যায়। এই জায়গাটাতেই আমার ওই থিয়েটারের মেথড অ্যাক্টরের উপমাটা বারবার মনে পড়ছে। মানে আমরা চরিত্রে এতটাই ঢুকে গেছি যে স্টেজ থেকে নামার পর আমাদের নিজস্ব যে একটা বাড়ি আছে সেটাই ভুলে গেছি। একদম পারফেক্ট উপমা। কিন্তু এখানে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। হ্যাঁ, বলুন। আমরা যদি লজিক্যালি মেনেও নিই যে আত্মার মূল স্বভাবই হলো শান্তি, তাহলে বাস্তব জীবনে, মানে ধরুন কর্মক্ষেত্রে বসের একটু বকুনি খেলে বা সংসারে সামান্য একটা চাপের পরিস্থিতি তৈরি হলে আমরা কেন এত দ্রুত প্যানিক করে ফেলি? খুব ভ্যালিড পয়েন্ট। মানে যদি শান্তি আমাদের ডিফল্ট সেটিং হয়, তাহলে সেটা এত সহজে হ্যাক হয়ে যায় কেন? খুব সুন্দর একটা প্রশ্ন তুলেছেন। ডিফল্ট সেটিং হ্যাক হয়ে যাওয়ার মূল কারণ হলো আমরা আমাদের ফোকাসটাকে অনন্তকাল থেকে সরিয়ে একটা খুব ছোট্ট টাইমলাইনের মধ্যে আটকে ফেলি। মানে ওই প্রেজেন্ট মোমেন্টের ছোট্ট সমস্যাটায়। ঠিক তাই। যখন বসের বকুনি খাই, তখন আমাদের ব্রেন সিগন্যাল দেয় যে ওই চাকরিটাই আমাদের অস্তিত্বের একমাত্র প্রমাণ। মানে ওটাই যেন লাইফ অর ডেথ সিচুয়েশন। ও, বুঝতে পারছি। আর এর থেকে বেরোনোর উপায় হিসেবেই টেক্সটিতে সাক্ষী ভাব বা ডিট্যাচমেন্টের কথা বলা হয়েছে। ওই যেটাকে বার্ডস আই ভিউ বলা হয়। একদম। ওপর থেকে পুরো দৃশ্যটাকে দেখা। আপনি যখন জানবেন যে আপনি কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য এই পার্ট প্লে করছেন, আর এরপর আপনাকে আপনার নিজের ঘরে ফিরে যেতে হবে, তখন আর ওই পার্টের সাময়িক ওঠাপড়া আপনাকে টলাতে পারবে না। আচ্ছা, থিওরি হিসাবে এই ওপর থেকে দৃশ্যটা দেখার সাক্ষীভাব বিষয়টা শুনতে তো খুব ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু
প্র্যাকটিক্যালি হ্যাঁ, প্র্যাকটিক্যালি যখন মাসের শেষে ইএমআই দেওয়ার চাপ থাকে বা বাস্তবে কোনো বড় ক্রাইসিস আসে, তখন আমি একটা নাটক দেখছি এটা বলে নিজেকে শান্ত রাখা তো প্রায় অসম্ভব। রাইট, শুধু ভাবলে তো হবে না। তো এই প্যানিক থেকে তৎক্ষণাৎ বেরোনোর জন্য কি কোনো সুনির্দিষ্ট কগনিটিভ টুল আছে? এখানেই আজকের সোর্সের সবচেয়ে ইন্টারেস্টিং কনসেপ্টটা চলে আসে। আপনি ঠিকই বলেছেন, শুধু এটা নাটক ভাবলেই প্যানিক কমে না, তার জন্য একটা বৃহত্তর পার্সপেক্টিভের প্রয়োজন। আর সেই টুলটা হলো স্বদর্শন চক্র। স্বদর্শন চক্র। এই নামটা শুনলেই তো টিভিতে দেখার সেই পৌরাণিক যুদ্ধের কথা মনে পড়ে যায়। হ্যাঁ, ওই যে আঙ্গুলে ঘুরতে থাকে। একদম। বিষ্ণু বা কৃষ্ণের আঙুলে বনবন করে ঘুরছে একটা গলা কাটা হিংস্রাত্মক অস্ত্র। আর এখানেই সোর্স মেটেরিয়ালটা আমাদের প্রচলিত ধারণাকে পুরো উল্টে দিচ্ছে। এটি আদৌ কোনো ভৌত বা ফিজিক্যাল অস্ত্র নয়। আচ্ছা। এটি হলো একটা সাইকোলজিক্যাল টুল। শব্দটাকে ভাঙলে আমরা পাই মানে নিজের, দর্শন মানে উপলব্ধি, এবং চক্র মানে সৃষ্টির আদিমধ্য অন্তের আবর্তন। মানে পুরো বিশ্বব্রহ্মাণ্ডের যে সাইকেল। ঠিক। এটি হলো বুদ্ধির ভেতরে সময়ের ওই অনন্ত চক্রটাকে ঘোরানো। যখন একজন মানুষ বুঝতে পারেন যে তিনি কে, তার অরিজিনাল স্টেট কতটা পাওয়ারফুল ছিল, আর এই পুরো টাইমলাইনটা কিভাবে কাজ করে, তখন ওই অজ্ঞানতার অন্ধকারগুলো কেটে যায়। একদম। এটা বাইরের কোনো শত্রুকে মারার জন্য নয়, নিজের ভেতরের ভুল বিশ্বাসগুলোকে কাটার জন্য। দারুণ একটা ব্যাখ্যা। কিন্তু এখানে আমার একটা পাল্টা যুক্তি আছে। একটু বাস্তব দিক থেকে যদি ভাবি, হ্যাঁ, বলুন। সাধারণ মানুষের জন্য একটা বিশাল ইন্টেলেকচুয়াল বার্ডেন নয়? মানে বৌদ্ধিক বোঝা। হ্যাঁ, বর্তমান সময়ে এমনিতেই মানুষের মাথায় এত ইনফরমেশন ওভারলোড, তার ওপর যদি বলা হয় অনন্ত চক্রের কথা ভাবতে, তাহলে তো মানুষ আরও বেশি ওভারথিঙ্কিং আর অ্যাংজাইটিতে ভুগবে। আপনার এই শঙ্কাটা হওয়া খুব স্বাভাবিক। প্রথমবার শুনলে মনে হতেই পারে যে এটা বোধহয় মুখস্থ করার মতো কোনো বিশাল হিস্ট্রি লেসন। ঠিক তাই মনে হচ্ছিল। কিন্তু মেকানিজমটা আসলে ঠিক তার উল্টো কাজ করে। এটা ইনফরমেশন ওভারলোড নয়, বরং এটা হলো একটা পার্সপেক্টিভ শিফট। পার্সপেক্টিভ শিফট। হ্যাঁ, দেখুন, আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা কি? ভবিষ্যতের ভয়। একদম। কাল কি হবে এই চিন্তাতেই ঘুম নেই। রাইট। এই অজানা ভয়টা মানুষকে কুড়ে কুড়ে খায়। কিন্তু সদর্শন চক্রের জ্ঞান যখন কেউ লজিক্যালি বুঝতে পারে, তখন সে আসলে এই পুরো প্যাটার্নটা বুঝে যায়। সে বুঝতে পারে যে এই পুরো সিস্টেমটা একটা পূর্বনির্ধারিত কল্যাণকারী ড্রামা। মানে আপনি বলছেন যে প্যাটার্নটা জানা থাকলে ভয়ের প্রধান কারণটা আর থাকে না? একদম তাই। একটা উদাহরণ দিই, আপনি যখন কোনো সিনেমার ক্লাইম্যাক্স আর এন্ডিং আগে থেকেই জানেন, তখন মাঝখানে হিরো বিপদে পড়লেও কি আপনি টেনশন করেন? না, কারণ আমি জানি শেষটা তো সুন্দর হবেই। ঠিক একইভাবে যখন আপনি বোঝেন যে সময়ের এই চক্র আবর্তিত হয়ে পুনরায় সেই পবিত্র যুগে ফিরে যেতে বাধ্য, তখন ভবিষ্যতের অহেতুক ভয় স্বাভাবিকভাবেই জিরো হয়ে যায়। ওয়াও! এই পয়েন্টটা সত্যিই ভাবার মতো। মানে সাইকেলের গন্তব্যটা জেনে গেলেই ভয়ের ছুটি। একদম। আর যখন আমরা সময়ের এই চক্রটা বুঝতে পারি, তখন লজিক্যালি আমরা এটাও উপলব্ধি করি যে বর্তমানে আমরা এই চক্রের একেবারে শেষ প্রান্তে রয়েছি। হ্যাঁ, একদম তলায়। মানে এনার্জি লেভেলের দিক থেকে আমরা তলানিতে। আজকের টেক্সটে এই এনার্জি ডিপ্লিশন বা ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়া অবস্থাটাকে তমোপ্রধান বলা হয়েছে। রাইট। এখন প্রশ্ন হলো, এই তমোপ্রধান বা পতিত অবস্থা থেকে পুনরায় সেই ফুল চার্জড অবস্থায় যাওয়ার উপায় কি? সোর্স মেটেরিয়ালে এখানে একজন আধ্যাত্মিক সার্জন বা রুহানি সার্জনের কথা বলা হয়েছে। হ্যাঁ, আর এই সার্জেনের কনসেপ্টটা বুঝার জন্য আমাদের এনার্জি ডিগ্রেডেশনের মেকানিজমটা বুঝতে হবে। মানে কিভাবে চার্জটা শেষ হলো? ঠিক। যুগে যুগে মানুষ নিজেদের ভেতরের এই শূন্যতা দূর করার জন্য কত কিছুই না করেছে। তীর্থযাত্রা, গঙ্গা স্নান, জপ তপ। হ্যাঁ, ফিজিক্যাল লেভেলে অনেক কিছু করেছে। কিন্তু সোর্সটা খুব লজিক্যালি পয়েন্ট আউট করছে যে এই বাহ্যিক কর্মকাণ্ড দিয়ে আত্মার জন্মজন্মান্তরের গভীরে জমে থাকা ট্রমা পরিষ্কার করা সম্ভব নয়। আপনি যদি একটা সফটওয়্যারের বাগ ঠিক করতে চান, তবে আপনাকে কোডিং লেভেলে যেতে হবে। কম্পিউটারটা জল দিয়ে ধুলে তো আর সফটওয়্যার ঠিক হবে না। একদম তাই। হাহা, এখানে পরমাত্মা বা শিব বাবাকে সেই স্পিরিচুয়াল সার্জন বলা হয়েছে, যিনি সরাসরি আত্মার সেই সফটওয়্যারে কাজ করেন। সফটওয়্যারের উপমাটা দারুণ। এখানে আমার সোর্সে পড়া একটা চিকিৎসার উপমার কথা মনে পড়ছে।
মুমূর্ষু রোগীকে তো সরাসরি রক্তে ইঞ্জেকশন দেওয়া হয় যাতে ওষুধটা তৎক্ষণাৎ কাজ করে। হ্যাঁ, আইসিইউতে যেমন দেয়া হয়। রাইট। সোর্সেও ঠিক এমন একটি ইঞ্জেকশনের কথা বলা হয়েছে, মনমনা ভব, মানে আমাকে স্মরণ করোর ইঞ্জেকশন। কিন্তু আমি এই কুইক ফিক্স বা ইঞ্জেকশনের আইডিয়াটা নিয়ে একটু চ্যালেঞ্জ করতে চাই। নিশ্চয়ই, বলুন। বাস্তব জগতে আমাদের যে এত বছরের জমে থাকা ট্রমা, এত নেগেটিভ প্যাটার্নস, এগুলো তো রাতারাতি তৈরি হয়নি। তাহলে শুধু স্মরণ করার মতো একটা সাধারণ কাজ কিভাবে ইঞ্জেকশনের মতো এত দ্রুত পরিবর্তন আনতে পারে? এটা কি কেবলই একটা প্লেসিবো এফেক্ট? খুব চমৎকার একটা প্রশ্ন। আপাত দৃষ্টিতে স্মরণ করার শব্দটাকে খুব সাধারণ একটা মানসিক প্রক্রিয়া বলে মনে হতে পারে। হ্যাঁ, মনে হয় যেন শুধু চোখ বন্ধ করে একটা ছবি ভাবছি। কিন্তু সোর্স মেটেরিয়ালে মনমনা ভবর যে মেকানিজম ব্যাখ্যা করা হয়েছে তা এর চেয়ে অনেক বেশি গভীর। এখানে স্মরণ করা মানে শুধু চিন্তা করা নয়, বরং এটি হলো একটা এনার্জি ট্রান্সফার মেকানিজম। এনার্জি ট্রান্সফার মানে ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে? ধরুন, আপনার কাছে একটা স্মার্টফোন আছে, যেটার ব্যাটারি এতটাই খারাপ হয়ে গেছে যে তা 1%-এ এসে বারবার রিস্টার্ট নিচ্ছে। কোনো অ্যাপ চলছে না। এটাই হলো আত্মার তমপ্রধান অবস্থা। একদম। এখন এই ফোনটাকে কি আপনি অন্য কোনো 1% চার্জ থাকা ফোন থেকে ব্লুটুথ দিয়ে চার্জ করতে পারবেন? না, সেটা তো সম্ভব না। আপনাকে ওই ফোনটাকে সরাসরি একটা আনলিমিটেড পাওয়ার সোর্সের সাথে, অর্থাৎ মেইন প্লাগ পয়েন্টের সাথে কানেক্ট করতে হবে। পরমাত্মা হলেন সেই অনন্ত পবিত্রতা এবং শক্তির সোর্স। কারণ উনিই তো জন্মমৃত্যুর চক্রের বাইরে। ঠিক ধরেছেন। ওনার ব্যাটারি কখনোই ড্রেন হয় না। যখন কোনো আত্মা গভীর নীরবতায় নিজের ফোকাসটাকে সরাসরি সেই সুপ্রিম সোর্সের সাথে কানেক্ট করে, তখন একটা হাই ফ্রিকোয়েন্সি এনার্জি ফ্লো শুরু হয়। ওহ, আর এই ডিরেক্ট কানেকশনটাই হলো সেই ইনজেকশন। একদম, যা ভৌত জগতের সমস্ত নয়েজকে বাইপাস করে সরাসরি আত্মার ভেতরের নেগেটিভ প্যাটার্ন বা ড্রং পুড়িয়ে দেয়। দারুণ ব্যাপার। তার মানে এটা কোনো সাধারণ চিন্তাভাবনা নয়, এটা হলো একদম লেজার শার্প ফোকাসের মাধ্যমে নিজেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সির সাথে টিউন করা। রাইট। আর এই প্রক্রিয়াতেই আত্মার আসল রূপান্তর ঘটে। সোর্সে এই রূপান্তর বোঝাতে গিয়ে আরেকটা খুব বিখ্যাত রূপকের ডিকনস্ট্রাকশন করা হয়েছে, শ্যাম থেকে সুন্দর হয়ে ওঠার যাত্রা। হ্যাঁ, এটা একটা খুব সুন্দর কনসেপ্ট। আমরা তো সবসময় শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর নামেই জেনে এসেছি, আবার দেবীদের কালী রূপে দেখানো হয়। কিন্তু এখানকার ব্যাখ্যা বলছে এর সাথে গায়ের রঙের কোনো সম্পর্কই নেই। একেবারেই নেই। গায়ের রং কালো বা ফর্সা হওয়ার এই ধারণাটা তো আমাদের তৈরি। টেক্সট অনুযায়ী এটি সম্পূর্ণভাবে আত্মার এনার্জি স্টেটের একটা সিম্বলিক প্রেজেন্টেশন। আচ্ছা। সত্যযুগে যখন আত্মা সম্পূর্ণ পবিত্র থাকে, অর্থাৎ ব্যাটারি 100% চার্জড থাকে, তখন সেই পিওর স্টেটটাকে বলা হয় সুন্দর বা শতপ্রধান। তখন আত্মার নিজস্ব একটা আলো থাকে। আর সময় গড়িয়ে যাওয়ার সাথে সাথে যখন সেই এনার্জি ড্রেন হতে থাকে, ঠিক তখনই রূপান্তরটা ঘটে। জন্ম জন্মান্তর ধরে চলতে চলতে যখন আত্মা কামচিতায় বসে, মানে বিকার বা ভোগবাদের ফাঁদে পড়ে, হ্যাঁ, তখন আত্মার সেই আসল পবিত্রতা এবং আলো নষ্ট হয়ে যায়। এনার্জি লেভেল কমতে কমতে যখন একেবারে নিচে নেমে আসে, সেই অন্ধকার অবস্থাটাকেই কালো বা শ্যাম বলা হয়েছে। আচ্ছা, অর্থাৎ শ্যাম এবং সুন্দর এরা দুজন আলাদা ব্যক্তি নয়। না না, এরা হলো একই আত্মার দুটো ভিন্ন সময়ের এনার্জি স্টেট। এটা সত্যি একটা আই ওপেনার। আর যখন আমরা সেই সুপ্রিম সোর্সের সাথে কানেকশন তৈরি করি, তখন জ্ঞান আর যোগের মাধ্যমে আত্মা পুনরায় শ্যাম থেকে সুন্দর হয়ে ওঠে। একদম তাই। দাদা, এবং প্রজাপিতা ব্রহ্মাতত্ত্ব। হ্যাঁ, এটা একটু গভীরে বোঝার বিষয়। সোর্সে বলা হয়েছে শিব হলেন পরম পিতা, যিনি নিরাকার এনার্জি, কিন্তু তিনি কাজ করেন ব্রহ্মার মতো একজন সাকার ফিজিক্যাল মিডিয়ামের মাধ্যমে। এই জায়গাটাতে আমার একটা বড় কনফিউশন আছে। কনফিউশনটা কি নিয়ে? মানে লজিক্যালি ভাবুন, সুপ্রিম সোর্স বা নিরাকার ঈশ্বর তো সর্বশক্তিমান, তার তো কোনো ফিজিক্যাল লিমিটেশনস নেই। তাহলে তার কেন একজন সাকার মানুষের, অর্থাৎ ব্রহ্মার শরীর বা মুখের প্রয়োজন হবে? ঈশ্বর কি সরাসরি ইউনিভার্সাল ওয়াইফাইয়ের মতো সবার ব্রেনে একসাথেই জ্ঞান বা এনার্জি ব্রডকাস্ট করতে পারতেন না? মাঝখানে একজন দাদা বা মিডিয়ামের কি দরকার? এই প্রশ্নটা অত্যন্ত লজিক্যাল, আর এর উত্তরটাও ফিজিক্স এবং কমিউনিকেশনের বেসিক রুলসের মধ্যেই লুকিয়ে আছে। আচ্ছা। দেখুন, নিরাকার পরমাত্মা হলেন পিওর কনশিয়াসনেস,
তিনি ফিজিক্যাল ডাইমেনশনের পুরোপুরি বাইরে, কিন্তু আত্মারা, যারা এই মুহূর্তে সম্পূর্ণভাবে ফিজিক্যাল বডি আর এই জড় জগতের সাথে আইডেন্টিফাইড হয়ে আছে, তারা তো সেই হায়েস্ট ফ্রিকোয়েন্সি সরাসরি রিসিভ করার অবস্থায় নেই। রাইট, আমাদের রিসিভার তো খারাপ। একটা উদাহরণ দিই, যদি একটা 10,000 ভোল্টের পাওয়ার লাইন সরাসরি একটা ছোট্ট বাল্বের সাথে জুড়ে দেওয়া হয়, তাহলে কি হবে? বাল্বটা তো সাথে সাথে ব্লাস্ট হয়ে যাবে। মাঝখানে একটা ট্রান্সফর্মার বা অ্যাডাপ্টার লাগবে, যা ভোল্টেজটাকে স্টেপ ডাউন করবে। একদম পারফেক্ট। ফিজিক্যাল মিডিয়াম বা ব্রহ্মা হলেন সেই অ্যাডাপ্টার। যেহেতু পরমাত্মাকে এই ফিজিক্যাল ডাইমেনশনে এসে আত্মাদের রিএডুকেট করতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, তাই তার একটা ফিজিক্যাল ইন্টারফেসের প্রয়োজন হয়। মানে শব্দ উচ্চারণ করতে গেলে তো ভোকাল কর্ড লাগে, তাই না? ঠিক। নিরাকার ঈশ্বর তো আর মেঘের উপর থেকে আকাশবাণী করে এত বড় সাইকোলজিক্যাল কাউন্সেলিং করতে পারেন না। তাই তিনি একটা মাধ্যমকে বেছে নেন। এজন্যই আধ্যাত্মিক সম্পত্তির সোর্স নিরাকার বাপ হলেও সেটা ডিস্ট্রিবিউট হয় সাকার দাদা, মানে ব্রহ্মার মাধ্যমে। বুঝতে পেরেছি। মানে অ্যাডাপ্টার ছাড়া ডাইরেক্ট কানেকশন এই ফিজিক্যাল রিয়ালিটিতে সম্ভব নয়। দারুণ একটা এক্সপ্লেনেশন। হ্যাঁ, ব্যাপারটা পুরোপুরি বিজ্ঞানসম্মত। আচ্ছা, এতক্ষণ ধরে আমরা সৃষ্টির চক্র, এনার্জি ট্রান্সফার আর আইডেন্টিটির যে মেকানিজমগুলো নিয়ে আলোচনা করলাম, এগুলোকে তো আমাদের দৈনন্দিন জীবনের জটিলতা বা মায়ার হাত থেকে বাঁচতে ব্যবহার করতে হবে। একদম, অ্যাপ্লিকেশনটাই আসল। সোর্সের শেষের দিকে বরদান ও স্লোগান অংশে এই প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ওপর খুব জোর দেওয়া হয়েছে। সেখানে একটা কথা বলা হয়েছে, অনুভবের উইল পাওয়ার। হ্যাঁ, এখানেই থিওরি আর প্র্যাকটিক্যালের মধ্যে আসল পার্থক্যটা তৈরি হয়। আপনি হয়তো লাইব্রেরির পর লাইব্রেরি বই পড়েছেন, সব লজিক্যালি বুঝে গেছেন, কিন্তু বাস্তবে কাজ হচ্ছে না। ঠিক। যতক্ষণ না আপনি সেই শান্তি বা শক্তিকে নিজের ভেতরে পার্সোনালি অনুভব করছেন, ততক্ষণ সেটা আপনার জীবনে কোনো কাজে আসবে না। যখন বাস্তবে কোনো বড় সংকট আসে, ধরুন আপনার খুব কাছের কেউ আপনাকে ভুল বুঝল, তখন মুখের কথা আপনাকে শান্ত রাখতে পারবে না। তখন ওই ভেতরের নিরেট অনুভবটাই কাজ করবে। রাইট। আপনি কি সত্যি একবারের জন্য হলেও ওই সুপ্রিম সোর্সের সাথে কানেক্ট হয়ে পরম শান্তি অনুভব করেছেন? যদি করে থাকেন, তবে সেই অভিজ্ঞতাই আপনার সবচেয়ে বড় ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করবে। এই প্র্যাকটিক্যাল দিকটা নিয়ে কথা বলতে গিয়েই আমি আজকে স্লোগানটার দিকে নজর টানতে চাই। স্লোগানটা হলো, একে অপরকে না দেখে নিজেকে দেখো আর পরিবর্তন করো। খুব পাওয়ারফুল একটা স্টেটমেন্ট। তাই না? বর্তমান সোশ্যাল মিডিয়ার ডুম স্ক্রলিংয়ের জমানায় এই লাইনটা যেন সবচেয়ে বড় সাইকোলজিক্যাল সমস্যার ওষুধ। সারাদিন আমরা শুধু একে অপরের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, কে কোথায় ঘুরতে গেল, কার কি লাইফস্টাইল। আর এসব দেখতে দেখতে আমরা নিজেদের মেন্টাল এনার্জি যেভাবে ড্রেন করছি, তার কোনো হিসাবই নেই। এর পেছনের সাইকোলজিটা হলো কম্প্যারিজন বা তুলনা। যখন আমরা অন্যের বাইরের চাকচিক্যের দিকে ফোকাস করি, আমাদের ব্রেন বোঝাতে থাকে যে আমার জীবনে কিছু একটা কমতি আছে। যেখান থেকে হতাশা আর ইনসিকিউরিটির জন্ম হয়। ঠিক। কিন্তু যখন আমরা লেন্সটা ঘুরিয়ে নিজের দিকে ফোকাস করি, নিজের ভেতরের পরিবর্তন আর অরিজিনাল এনার্জি স্টেটের দিকে নজর দিই, তখন আমরা আমাদের পাওয়ার ফিরে পাই। একদম। যার কাছে আত্মিক শান্তির নিজস্ব বাস্তব অভিজ্ঞতা আছে, সে তো ওই ফেক লাইফস্টাইল দেখে বিচলিত হবে না। কারণ সে জানে যে বাইরের জগতের এই সব কিছুই ওই সাময়িক নাটকের পার্ট। এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাই হলো সবচেয়ে বড় অথরিটি। তার মানে দিনের শেষে আমাকে বাইরের দুনিয়ার কোলাহল থেকে দৃষ্টি সরিয়ে নিজের ভেতরে সেই অটল শান্তির সোর্সে ফিরে যেতে হবে। রাইট, এটাই মূল কথা। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা সত্যিই অনেকগুলো প্যারাডাইম শিফটিং কনসেপ্ট এক্সপ্লোর করলাম। যদি সংক্ষেপে রিক্যাপ করি, আমরা দেখলাম যে আমরা এই বিশাল সৃষ্টির নাট্যমঞ্চে একজন এনার্জি বিং বা শান্তিস্বরূপ আত্মা। সময়ের অনন্ত চক্রের প্যাটার্নটা বুঝতে পারলে আমাদের ভবিষ্যতের অজানা ভয় কেটে যায়। আর মনমনা ভাবর মাধ্যমে সুপ্রিম সোর্সের সাথে ডিরেক্ট কানেকশন আমাদের নেগেটিভ ট্রমাগুলোকে পুড়িয়ে দেয়। আর এই পুরো যাত্রায় আমাদের প্রধান ঢাল হল আমাদের নিজস্ব অনুভবের শক্তি। শুধু ইনফরমেশন কালেক্ট করা নয়, সেটাকে উপলব্ধিতে পরিণত করাটাই আসল উদ্দেশ্য। দারুণ বলেছেন। আজকের এই ডিপ ডাইভ শেষ করার আগে আমি আপনাদের ভাবনার জন্য একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। বলুন। আমরা প্রথমেই সেই থিয়েটারের অভিনেতার কথা বলেছিলাম, যে তার নিজের আসল পরিচয় ভুলে একটা কাল্পনিক চরিত্রের দুঃখে কাঁদছিল। আজ আমাদের নিজেদের জিজ্ঞাসা করার সময় এসেছে, যদি এই পৃথিবীর সবকিছুই একটা বিশাল নাট্যমঞ্চ হয়,
আর আমাদের চূড়ান্ত সত্য যদি সেই নিশ্ছিদ্র অটল শান্তিই হয়, তবে আজ এই মুহূর্তে এমন কোন চরিত্রের অহংকার বা মুখোশ আপনি আঁকড়ে ধরে আছেন, যা এখনই ছেড়ে দিলে আপনি এক লহমায় অনেক বেশি হালকা অনুভব করতে পারেন? এটা সত্যি খুব গভীর একটা প্রশ্ন। সেটা কি আপনার পদের অহংকার, নাকি কোনো পুরনো রাগ? এই প্রশ্নটা নিয়ে একটু শান্ত হয়ে ভাববেন। নিজেদের আসল পরিচয় স্থির থাকার এই নিরন্তর প্রচেষ্টায় আপনাদের সবার যাত্রা সুন্দর হোক। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি।